এই যে এই দিক দিয়ে ঢুকে কিডনি ছিদ্র হয়ে পিছনের মাজার পিছন দিয়ে বের হয়ে গেছে। তো বড় একটা আন্দোলন হলো, সরকার পরিবর্তন হলো, কিন্তু আমার কি দুর্ভাগ্য, আজ পর্যন্ত আন্দোলনের পক্ষ থেকে কেউ আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। সেটা হলো যে এই ছেলেটা মিজানুর রহমান, সে মাদ্রাসায় পড়তো, পাশাপাশি আমার কাছে প্রাইভেট পড়তো, আরবি পড়তো। তো হুম। মাদ্রাসায় লেখাপড়া অবস্থায় সে একটু দুর্বল ছিল। তো তার বাবা আমার সাথে ভালো সম্পর্ক। তো তার বাবা বলছে যে হুজুর আমার ছেলেটাকে আপনি একটু পড়াবেন। আমি বলছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তেমনি খুব ভদ্র ভালো ছেলে। তো ওভাবেই সে আমার কাছে পড়েছে বিগত 3-4 বছর আগে। হুম। এরপরে আমি এই জায়গা থেকে চলে যাই, চলে অন্য মাদ্রাসায় শিফট করি, অন্য জায়গায় চাকরি করি। তো ওনার সাথে আমার আর ওইভাবে আর যোগাযোগ নেই। ছেলে মাদ্রাসায় পড়তেছে, পড়তে পড়তে আলহামদুলিল্লাহ হেফজখানায় উঠে গেছে, একটু বড় হয়েছে আগের থেকে। এখন বিষয় হলো, বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়, মিরপুর 10 নম্বর হলো ওইটার আহ কেন্দ্র। তো ওই হুম। ছেলেটা তার বাবার কাছ থেকে বলে গেছিল যে বাবা আমি আসতেছি, এই বলে সে চলে গেছে মিরপুর 10-এ। ওই দিন হলো 19শে জুলাই। মিরপুর 10-এ যাওয়ার পরে ওই দিন মিরপুর 10 ছিল উত্তপ্ত, চরম বিশৃঙ্খলা ছিল। তো ওই দিন ঘাতকরা হেলিকপ্টার থেকে গুলি করেছে। তো এই ছোট্ট মিজানুর রহমান, তার বাম পাশের এদিক দিয়ে গুলি লেগে এই যে একদম কিডনি ছিদ্র হয়ে মাজার পিছন দিয়ে বের হয়ে গেছে। এরপরে উপর থেকে গুলিটাকে উপর থেকে করেছিল, জি হেলিকপ্টার জি, থেকে করেছিল, এটা কতটুকু হেলিকপ্টার শিওর? থেকে কারণ গুলি করা হেলিকপ্টার। মানে এই দিক দিকে, এই যে এই দিক দিয়ে ঢুকে কিডনি ছিদ্র হয়ে পিছনের মাজার পিছন দিয়ে বের হয়ে গেছে। আহ এরপরে উনি তো ওনার ছেলেকে খুঁজে পান নাই। পরে মিরপুরে বিভিন্ন হসপিটালে তিনি ছেলেকে তালাশ করেছেন, কোথাও নাই। তা আজমল হসপিটালে যাওয়ার পরে ওনারা 7-8 জনের লাশ দেখাইছে, বলছে এটা না। তা আমি আপনাকে একটা ভিডিও দিছি 1-2 সেকেন্ডের, যে ওরা বলছে যে এরকম একটা ছেলে আমরা সোহরাওয়ার্দীতে পাঠাই দিছি। তার পরবর্তীতে উনি সোহরাওয়ার্দী থেকে লাশটা রিসিভ করেন, আইনা পাঠিয়ে দেন। এবং আজ অব্দি পর্যন্ত, গতকালকে মানে আমি একটু ব্যস্ত থাকি, ওনার সাথে ওইভাবে কথা হয় না। মৃত্যুর পরে একবার দেখা হয়েছিল, খোঁজ খবর নিয়েছিলাম। তো এরপরে ওনার সাথে আমার ওইভাবে আর যোগাযোগ না হওয়ার কারণে গতকালকে নামাজের পরে ওনার সাথে আমার কথা হয়। তো উনি আমাকে বললো, হুজুর আমার ছেলেটা আমার একটা মাত্র ছেলে, সে, আমি মাদ্রাসায় দিয়েছিলাম আমার ছেলেটা হাফেজ হবে, আমার মুখ উজ্জ্বল করবে, ভবিষ্যৎ সুন্দর করবে। তো উনি খুব আকুতি মিনতি করে আমাকে সেই কথাগুলো বললো। এরপরে বললো, হুজুর এত বড় একটা আন্দোলন হলো, সরকার পরিবর্তন হলো, কিন্তু আমার কি দুর্ভাগ্য, আজ পর্যন্ত আন্দোলনের পক্ষ থেকে কেউ আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। তো এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। তা আমি বলছি ঠিক আছে, যে ডকুমেন্ট গুলো আপনার কাছে আছে ওই ডকুমেন্ট গুলো আমাকে দেন। আমি প্রত্যেকটা অনুষ্ঠান শুনি সাইফুল ভাইয়ের ফেস দ্য পিপলের। তা আমি চেষ্টা করে দেখি ওনাকে এই ডকুমেন্ট গুলা দেওয়ার পরে উনি কি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলে কিনা। তো ওনার থেকে ডকুমেন্ট নেওয়ার পরে আমি গতকালকে ঠিক। সাইফুল ভাইকে আমি দেওয়ার পরে উনি সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। এই হলো মোটামুটি আপডেট আর কি। হ্যাঁ, এই যে গুলি লেগেছে, গুলিতেই যে জি সে নিহত হয়েছে উপর মানে এখান থেকে ঢুকে আপনার নিজের, এটা কি ডাক্তাররা কনফার্ম করেছে, রাইট? জি জি, ডাক্তাররা কনফার্ম করছে আজমল হসপিটালের অবস্থা এত বেশি খারাপ ছিল যে ওরা এখানে রাখে নাই, ওরা শিফট করে দিছে সোহরাওয়ার্দী হসপিটালে। তো ওই হসপিটালেই ওনাকে ছেলেটাকে মৃত আনা হয়েছে আর কি, ওই হসপিটালের থেকে মৃত আনা হয়েছে। একমাত্র সন্তান, আপনার একমাত্র এই পরিবারের একমাত্র সন্তান জি সে জি। ছিল, এবং তাকে এভাবে নিহত হতে হয়েছে নৃশংসভাবে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, আমরা একটু শুনতে চাই। সেই মিজানের মা বাবাকে আপনার সাথে আছে মনে হয়, না? জি জি জি, মিজানের বাবা এই যে আমার সাথে বসে আছে, ওর মিজানের মাও মা কি আসে আছে? পাশে, উনি জি ওনার মাও আছে। আচ্ছা, মিজানের বাবাকে একটু শুনতে চাই, জি। বলুন। মিজানের বাবাকে একটু শুনতে চাই। জি। জি, আসসালামু আলাইকুম, বলুন। আপনি, আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অপূরণীয় ক্ষতি হয়েছে, আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নেই। কি বলতে চান আপনি, বলুন আজকে। কি বলবো, ছেলে মরে গেছে, ছেলে তো আর পাবো না। আর আমি ওদিনকার বাসানটেক যে বাস্তুহারা আছে, ওই বাস্তুহারার মধ্যে সরকারি জায়গার মধ্যে ওনারা বসবাস করে। আর উনার মহিলা যে মিজানের আম্মু, সে বাসা বাড়িতে কাজ করে। আর তার বাবা সে গাড়ি চালায়, এখনো বুড়া বয়স। তারা খুবই নিঃস্ব। এরপরে এই সন্তানটা ছাড়া আর ছেলের ওনার বয়স কেউ কত নাই। ছিল হুজুর? 14 মিজানের বছর বয়স কত? 14 বছর। ওই 14 বছর। মাদ্রাসায় পড়তেন? জি জি, মাদ্রাসার হেফজখানায় পড়ছে। আসলে আরেকটা বিষয় হলো যে মাদ্রাসার দিকে কি রকম মানে বৈষম্য করা হচ্ছে কিনা।
তো বিভিন্ন জায়গায় তো বিভিন্ন জনের খোঁজ খবর নিচ্ছে, বা আমরা দেখছি অনলাইনে বা টিভিতে অনেকে অনুদান দিচ্ছে, সহায়তা দিচ্ছে। আজকে ইসলামী মাদ্রাসায় পড়ে দেখে কি এরকমটা করা হচ্ছে কিনা, বা এই বিষয়গুলো আপনারা একটু খতিয়ে দেখবেন। আমরা চাই যে যারা প্রকৃত ভুক্তভোগী এবং যারা মানে প্রকৃত অসহায়, তাদের পাশে যাতে সরকার দাঁড়ায়, এটা আমরা চাই বা আমাদের পক্ষ থেকে দাবি। এবং ওনারা খুবই অসহায়, বাস্তবিক পক্ষে খুবই অসহায়। যদি কেউ সরজমিনে আইসা দেখতে চান, দেখতে পারেন। বাসানটেক বাস্তহরা ওনারা বসবাস করে মসজিদগুলিতে, আপনারা আইসা দেখতে পারেন। জি, আমি প্রিয় দর্শক, আপনাদের অনেকেই কমেন্টে লিখছেন যে তাদেরকে আপনারা সহায়তা করতে চান। আসলে আমরা ফেস দ্য পিপল এ পর্যন্ত হাজারো সমস্যা নিয়ে কথা বলেছি, এবং আপনারা জানেন যে একমাত্র ফেস দ্য পিপলে আমরা সবসময় সামাজিক যে কোনো সংকট নিয়ে কথা বলি এবং কথা বলানোর চেষ্টা করি, কিন্তু কখনো আমরা আর্থিক লেনদেনের দায়িত্ব আমরা নিই না। আমরা আমি এক কাজ করতে পারি, তাদের নাম্বার, জনাব হাফেজ সাহেবের নাম্বার, আপনারা যারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, হাফেজ সাহেবের নাম্বার অথবা তার বাবার নাম্বার, মিজানের বাবার নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনারা আর্থিক সহায়তা দিতে পারেন। আমাদের কাছে আমাদের কোনো টিম কখনোই কোনো কোনোভাবেই কখনোই কারোর সাথে আমাদের ফেসবুক করলে কখনোই কোনো আর্থিক লেনদেন করবেন না, আমরা করি না। আমরা সাগর ভাই, যে আপনি একটু দেখেন পোস্টারটা দেখতেছেন সাগর ভাই, জি, এই যে পিছনে কিন্তু গুলি বের হয়েছে, গলার এদিক দিয়ে দুইটা, পিছনের মাজা দিয়ে কিন্তু গুলিটা বের হয়েছে। মানে খুবই ভয়াবহ একটা মানে বিভৎস অবস্থা ছিল। এমনি আমার মনে হয় যে ওকে শারীরিক আঘাত করা হয়েছে, যার কারণে মানে তার চেহারা বিভিন্ন জায়গায় আঘাত দেখা গেছে। জি, আসলে যেভাবে মৃত্যুবরণ করেছে যে ঘটনার মাধ্যমে, এই ভয়াবহতার আসলে কোনো বিবরণ দিয়ে শেষ করা যাবে না। তার গলা দিয়ে বুলেট ঢুকেছে, তার পেট দিয়ে বুলেট বের হচ্ছে, বলা হচ্ছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। তো এটা আসলে আমি এটার সান্ত্বনা বা এটার বর্ণনা কোনো দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ সেখানে সে ডেড হয়েছে, নিহত সেখানে হয়েছে। এরপরের যে ঘটনাগুলি শুনেছি সেটি সেই নৃশংসতাকেও আরো বেশি হার মানিয়েছে। যে চিকিৎসা মৃত একটা আন্দোলনে মারা যাওয়া একটা মৃত ছেলেকে, 14 বছরের ছেলেকে, মানুষকে ছাড়িয়ে আনতে 1,000 টাকা ঘুষ দিতে হয়েছে। প্রিয় দর্শক, আমি জানি না আপনারা এটাকে কতটা কোন বিবেচনায় রাখবেন। আমি মনে করি এই অনুষ্ঠানে শেষ করার পর সরাসরি যিনি এই 1,000 টাকা নিয়েছেন তাকে আপনাদের পক্ষ থেকে তার কাছে অন্ততপক্ষে জিজ্ঞাসা করতে যাওয়া উচিত, কেন 1,000 টাকা নিয়েছে। এখানে মানে জি, লাস্ট আনার সময় বলেছিল যে আমরা গোসল করাইছি, এই জন্য 1,000 টাকা দিতে হবে। গোসল করে খরচা আছে, টাকা দিতে বলতেছে হবে। যে গোসল করাইছি, এখানে একটা খরচ হয়েছে, আপনাকে 1,000 টাকা দিতে হবে। আর যেখানে 1,000 টাকা ভাড়া লাগে সোরহট্টি থেকে বাসান থেকে আসতে, মাঝখানে 7-8 কিলো জায়গা, ওই জায়গায় 6,000 টাকা ভাড়া দিয়ে লাশটাকে এখানে আনতে হয়েছে। এরপরে এটা যখন উনি লাশটাকে অ্যাম্বুলেন্সটা কিসের ছিল? এটা সর্দি না, হাসপাতাল, ওই হাসপাতালেরই। হাসপাতালের অ্যাম্বুলেন্স, হাসপাতালের হাসপাতালে, হাসপাতাল, সর্দি হাসপাতাল সরকারি হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ, হাসপাতালে তারপরে 6,000 টাকা দেওয়া লাগছে। এবং উনি চাইছিল ওনার ছেলেকে, যেহেতু ঢাকা মাটি দিতে টাকা লাগে, উনি চাইছিল ওনার ছেলেটাকে উনি জালকাঠি দেশে নিয়ে মাটি দিবে। তে প্রতিটা যার কাছে গেছে 40,000 35,000 টাকা করে চাইছে জালকাঠির মধ্যে। উনি আসলে অনেক গরিব মানুষ, উনি আসলে ওই ব্যয়ভার বহন করতে না পেরে মানে এই দেশে মানে মৃত্যু হওয়াটাও দেখি বিপদ। মানুষের থেকে টাকা টুকা নিয়ে এখানেই 12,000 টাকা খরচ করে উনি ঠিক আছে, দাফন করছে। ধন্যবাদ ধন্যবাদ জনাব ফয়সাল আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক সময় দিয়েছেন আপনাকে, ওনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক সমবেদনা রইল, সান্ত্বনা দিবেন আমাদের পক্ষ থেকে।